বাংলা নিউজ ক্রাফের সকল দর্শকদের নমস্কার। আমরা জানি 2026-এর নির্বাচন একদম দোরগোড়ায়, কিন্তু একটা পশ্চিমবাংলার কালচার আছে, ঠিক নির্বাচন এলেই আমরা দেখেছি বিভিন্ন দল থেকে একটা দল বদলের পালাও যেমন হয়, তেমনি বিভিন্ন দলের নতুন যোগদান মেলাও চলে। মানে বিভিন্ন জন যোগদান করেন, যেমন তৃণমূল কংগ্রেসেই বিজেপির এক বিধায়ক তিনি যোগদান করেছেন, এর আগে বিধায়কের বউ যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে। আবার দেখা যাচ্ছে বিজেপিতেও ক্ষিতি গোস্বামীর মেয়ে থেকে শুরু করে অনেকেই ইতিমধ্যে যোগদান করেছেন, আবার দল বদলও করেন। এটা যেন একটা ট্র্যাডিশন চলে আসছে বিগত লাস্ট কয়েকটা নির্বাচন ঘিরে। আমরা আজকে কথা বলবো, আমাদের সাথে যিনি আছেন তিনিও একটা সময়ে বিজেপি করতেন, একদম গ্রাসরুট থেকে তিনি বিজেপি করতেন, কিন্তু এখন তিনি তৃণমূল কংগ্রেস করেন। এবং এই বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে কেন আসা, এই জার্নিটা কি এবং বিজেপিতে কি অভিজ্ঞতা, সবটাই আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজকে আছেন তৃণমূলের নেতা, একদম যুব নেতা, লড়াকু নেতা অভিষেক চ্যাটার্জি। অভিষেকদা নমস্কার। নমস্কার। এই যে তৃণমূল থেকে বিজেপিতে এবং বিজেপি থেকে তৃণমূলে, আমি এই কারণেই তোমাকে বললাম, এই কারণে একটা সময়, এটা তো সত্যি, একটা সময় তুমি বিজেপি করতে এবং একনিষ্ঠভাবে করতে, এখন তুমি তৃণমূলে। প্রথমে আমি জিজ্ঞাসা করবো কারণটা কি? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমার যে দেখুন, রাজনীতিতে একটা আইডিওলজি বলে একটা ব্যাপার আছে। আমরা একটুখানি আইডিওলজিক্যালি খুব অ্যাক্টিভ এবং আইডিওলজিক্যালি নিয়ে চলতাম। এক্সাম্পল আমি বলছি, যখন আমরা যে বিজেপিটা করতাম সেটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর বিজেপি। অটল বিহারী বাজপেয়ীজি আপনি দেখেছেন নিজেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতেন, এবং তিনি কখনোই কোনো পার্সোনাল অ্যাটাক্স করতেন না। যখন দেশের কোনো ব্যাপার আসতো তিনি সবাইকে ইউনাইট করতেন। ধরুন, ওনার সঙ্গেও তো মাননীয় মুখ্যমন্ত্রী ঝামেলা হয়েছিল। উনি কি বলেছিলেন যে, বোন তুমি বাড়িতে আসো, তুমি মানে যতক্ষণ না তুমি আসবে, তুমি আমার ক্যাবিনেটে থেকো না, কিন্তু মিনিস্ট্রিতে থাকো, যদি তুমি না থাকো তাহলে আমি দুপুরে ভাত খাবো না। তো এই যে জিনিসগুলো দেখুন, বোঝানোর কালচার আছে। অপোজিশন মানে এই নাকি তাকে আমি যাচ্ছে তাইভাবে পার্সোনাল অ্যাটাক্স করবো, রাস্তার মধ্যে দুটো গালিগালাজ করবো, এটা দেখা যায় আপনার নিজের কালচার কি। সেই জন্যই প্রথম কথা চলে আসা। এবং দ্বিতীয়ত হচ্ছে রাজনীতিতে সৌজন্যতা এখন আর নেই। না, একদমই নেই। এবং এই কালচারটা চেঞ্জ করেছে এসেনশিয়ালি বিজেপি, আর আমরা এটাকে বিশ্বাসই করি না। এসেনশিয়ালি বিজেপি একদম ডেফিনেটলি। আমি বলতে চাইছি, দেখুন ফর এক্সাম্পল, দেখুন আগেও তো ভাষণ হতো। ভাষণে আমরা কি বলতাম, আসছে বছর আবার হবে, ঠিক আছে, বা বলো দুর্গা মাইকি জয়। তো এখানে তুমি জয় শ্রীরাম চেল্লাবে কেন? মানে ওটা তো ইরেলিভেন্ট। দেখুন, ঠাকুরের নামে যে কোনো জিনিসকে ঠাকুরকে ওয়েপনাইজ করাটাই ভুল। ঠাকুর কোনো অস্ত্র না। আপনি ধরুন ফর এক্সাম্পল, কোনো যেখানে যে মিটিংয়ে যাচ্ছেন, সেখানে আপনার যদি এতই ভক্তি থাকে, আপনি এতই রাম ভক্ত হন, সেই ভক্তিটা আপনি নিজের মধ্যে রাখুন। আপনি রামনবমীর দিনের যত ইচ্ছা চেল্লান জয় শ্রীরাম, কিন্তু যেখানে ধরুন হট করে ধরুন কোনো একটা এরিয়াতে অন্য প্রোগ্রাম হচ্ছে, আজান চলছে, বা খ্রিস্টানদের কোনো চার্চ আছে, সেখানে আপনি জয় শ্রীরাম চেল্লাচ্ছেন, এটা তো ইরেলিভেন্ট না। আমি আবারও বলি, ধরুন 100টা মুসলিমের মধ্যে ধরুন একটা হিন্দু আছে, সে একটা হিন্দু হুট করে জয় শ্রীরাম বললো, মুসলিমরা চমকে যাবে, কী ব্যাপার। সিমিলারলি ধরুন 100টা হিন্দুর মধ্যে একটা মুসলিম আল্লাহু আকবার বললো, সেও তো ভয় পেয়ে যাবে না। এটা বোঝার ব্যাপার আছে। আপনাকে কালচারাল রেলেভেন্স কোথায় কি বলছেন মেপে সুপে বলতে হবে। হুট করে আপনি এমন একটা কথা বললেন যার জন্য রাইট লেগে গেল, ঝামেলা হয়ে গেল, এটা তো এক্সপেক্টেড নয়। এটা তো একটা কারণ রইল। এবং সেকেন্ড হলো যে শুভেন্দু অধিকারীর কথাটা। দেখুন, আমি ওনার নামটা নিলাম এই কারণেই, কারণ আমার মনে হয় যে এখন একটা প্রাইভেট লিমিটেড হয়ে গেছে বিজেপি। আগে বিজেপির মধ্যে একটা ট্রান্সপারেন্সি ছিল, বিজেপির মধ্যে একটা প্রসেস ছিল, কি যে গ্রাউন্ড লেভেলে হতো, রিসার্চ হতো, হতো, ডেটা ওপর অব্দি যেত, কে কী কাজ করছে না করছে। দেখুন, ব্যারাকপুরের মধ্যে আমি অহংকার করে বলতে পারি, আমি যেহেতু অপোজিশনে ছিলাম, রাজা পাসওয়ানের খুব অনেক বড় সংগঠন আছে রাজাদার, এবং হয়তো রাজাদার পরে আমার বিজেপিতে সংগঠন ছিল, কিন্তু সেই সংগঠন এত মেম্বার জোগাড় করা, সবাইকে আনা, একদিকে অপোজিশন করতাম, তো একটা প্রেশার থাকতোই, কিন্তু তাও আমার সংগঠন ছিল। কিন্তু সেইভাবে বিজেপি ওই এফার্টটাকে রেকগনাইজ করতে আমার পারেনি, কিন্তু দিল্লি রেকগনাইজ করেছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি তো করি লোকাল রাজনীতি, আমি তো যাই দৌড়ে। এইখানে আমার জিজ্ঞাসা, যেখানে দিল্লি রেকগনাইজ করতে পারছে, লোকাল নেতারা যারা পশ্চিম বাংলায় বাংলার কালচারে থেকে বাংলাতে রাজনীতি করছে, তারা কেন রেকগনাইজ করতে পারছে না বা পারলো না? এখানে সমস্যাটা কোথায়? দেখুন, ধরুন আপনার একটা কোনো এমপ্লয়ি আছে আপনার কোম্পানিতে, সে একটা কাজ খুব ভালো করে, আপনি জানেন যে সে প্রমোশনের লায়ক যোগ্য, কিন্তু আপনি জেনে তাকে প্রমোট করে দেবেন, তার জায়গাটা খালি হয়ে যাবে। সেই ওই রিপ্লেসমেন্ট আপনি কোথায় পাবেন? ওরা জানে যে অভিষেক চ্যাটার্জি সংগঠক ছিল, ভালো সংগঠন করে, এই জায়গাটা যদি সরিয়ে দিই, ওকে ওখানে উপরে নিয়ে যাই, বা কোনো প্রমোশন দিই, বা কোনো পোস্ট দিই, তখন সংগঠনটা কে করবে? কারণ আপনি হয়তো দেখেছেন, যে বিজেপির সদস্যতা অভিযান ছিল, সবচেয়ে বেশি সদস্য জয়েন আমিই করিয়েছিলাম, ঠিক আছে। যাই হোক, এটা তো বলা অহংকার হবে, আমি এই জন্য বলতে চাই না। কিন্তু বিজেপির বেঙ্গলের কালচারটা হচ্ছে যে না কাঁকড়ার কালচার, না নিজে বাড়বো না অন্য কাউকে বাড়তে দেবো।
দেখুন বিজেপি যখন যেখানে যে স্টেটে ডমিনেন্ট নেই সেখানে সেন্ট্রাল থেকে ফান্ড আসে। এখানে যারা বিজেপি এখন করে এরা মোটামুটি সবাই হচ্ছে কর্মচারী, স্যালারিড এমপ্লয়ি। এরা অপোজিশনে আসতে চায় না, পাওয়ারেও আসতে চায় না, টাকা আসছে মাসের শেষে দুটো মিটিং মিছিল করছে, এসি গাড়ি করে যাচ্ছে হুটার বাজিয়ে, ওটাতেই খুশি খুশি থাকুক, কোনো ব্যাপার না। মানুষ আমাদের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে এবার জয়ী আপনি দেখতে পারবেন। অভিষেক ও শুভেন্দুর না বলে, কারণ বিজেপি আমরা জানি আরএসএস বেসড একটা দল, এবং সেখানে সংঘের লোকেদের অবশ্যই প্রায়োরিটি দেওয়া হয়। প্রচুর সংঘের লোকেরা যারা বিজেপিতে যারা রাজনৈতিকভাবে কাজ করতে চায়, রাজনীতিতে এসে তারা আরএসএস থেকে এসে পরবর্তীকালে তাদের সঙ্গে যে ট্রেনিং থাকে সেগুলো শেষ করে রাজনীতিতে এসে, সেটা বিজেপি, অন্য কোনো দল নয়, বিজেপিতে গিয়ে তারা রাজনৈতিকভাবে কাজ করে। সেখানে দাঁড়িয়ে বিজেপিকে তুমি শুভেন্দু অধিকারী এন্ড কোম্পানি বলে দাগিয়ে দিলে না? না দেখুন, এসেনশিয়ালি কি হয়, এই যে বিজেপিটা আছে এটা এখন প্রাইভেট লিমিটেড। কেন বলছি, এটা সেন্ট্রালে এখন প্রাইভেট লিমিটেড। এটা এসেনশিয়ালি হোম মিনিস্টার মোদিজি, ঠিক আছে, উনি তো প্রাইম মিনিস্টার, আমার ইয়ে করা উচিত না, বাট বাস্তব এটাই যে গুজরাটি মডেলে চলে। গুজরাটি মডেল কি হচ্ছে, একটা লোককে ইনভেস্টারকে খোঁজে। এখানে সবচেয়ে বড় ইনভেস্টার বা পয়সার পাওয়ার আছে অধিকারীজি, তো অধিকারীজিকে তারা তুলেছে, এবার অধিকারীজিকে বলেছে তুমি এটা নিয়ে দৌড়াও। আমি এটাও জানি যে অধিকারীজি তো বারবার রেজাল্ট দিতে পারছেন না, ঠিক আছে, তো উনি যখন রেজাল্ট দিতে পারছেন না, ওনার দায়িত্ব কমেছে, হ্যাঁ বিজেপির সিট কমেছে, হ্যাঁ সেটাই বলছি যে উনি তো দেখুন বাতেলা চেঁচামেচি মিটিং মিছিল, ডেটের পর ডেট, একে তুলে নেবে ওকে নেবে, একে ভাইপো ওকে এইসব বলা, এগুলো ম্যাটার করে না ভাই। আলটিমেটলি রেজাল্ট ম্যাটার করে। রেজাল্ট তো কিছু দিতে পারেনি। এবার আপনি দেখবেন যখন রেজাল্ট উনি দিতে পারেননি, যখন আবার এই বিধানসভা ইলেকশনে রেজাল্ট দিতে পারবেন না, তখন দেখবেন অমিতের সঙ্গে কোনো ফলো আউট হয়ে যায়। একটা লাইভ এক্সাম্পল লিখছি, নিশীথ প্রামাণিক, দেখলেন, দেখুন প্যারাশুট নেতাদের একটা গুণ কি বলুন তো, প্যারাশুট নেতারা হুট করে ওঠে, হুট করে পড়ে যায়। নিশীথ প্রামাণিক হুট করে উঠলো, হুট করে, এখন তো খুঁজেই পায় না ওকে। সিমিলারলি এরা হচ্ছে কি বলুন তো, এখন তো রাজনীতি করে এসছে, তো দেখেছে কি গুজরাটি মডেলে এর ওপর ইনভেস্ট করে আমার লাভ আছে, ইনভেস্ট করেছে, একটুখানি দৌড়াচ্ছে, যখন রেজাল্ট দিতে পারবে না হুট করে গ্যারেজ হয়ে যাবে, এটা নিয়ম। এবং ওনার সঙ্গে সঙ্গে আরও যারা ওরা চেলারা আছে, কিছু টাকলা ফাকলা অনেকে আছে যারা আছে, দেখবেন সবাই মোটামুটি গ্যারেজ হয়ে যাচ্ছে, এটা নিয়ম বিজেপি। যারা বিজেপিকে ফলো করে এটা জানে। মানে নির্বাচনের পর যারা দল বদলেন, একদম কোট আনকোটই বলছি, যারা আর কি কিছু পাওয়ার আশায় দল বদল করে বিজেপিতে এসছে এবং ওই শুভেন্দু অধিকারীর সঙ্গ নিয়ে, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। দেখুন আমি আবারও বললাম না, দেখুন আপনার সঙ্গে আমার মতবাদ থাকতে পারে, আমি আপনার পলিসি আপনার কথাকে আমি ক্রিটিসাইজ করতে পারি, কিন্তু পার্সোনাল অ্যাটাক, আপনি একটা কথা ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, মমতা ব্যানার্জি মায়ের মতো শুভেন্দু অধিকারী আজকে শুভেন্দু অধিকারী হয়েছে কার জন্য? মমতা ব্যানার্জির জন্য। উনি একটা সময় কতগুলো পোস্ট হোল্ড করতেন, ওনার যা ইনকাম সোর্স যা হয়েছে সব তো মমতা ব্যানার্জি করে দিয়েছে। তো তার নামে উনি যখন কথাগুলো বলে, উনি একবারও ভেবে বলেন আমি কার নামে বলছি? উনি সেই হিসাবে রাজনৈতিক গুরু তো শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়, উনি ওনাকে এই জায়গাটা দিয়েছে। ওনার যদি এই জায়গাটা না থাকতো উনি এত বড় বড় কথা বলতেন কি করে? তো আমার মনে হয় উনি পলিসিসকে ক্রিটিসাইজ করতে পারতেন, হ্যাঁ এটা ভালো হচ্ছে না, এটা খারাপ হচ্ছে, এইভাবে করা উচিত ছিল, কিন্তু ওনার যে পার্সোনাল অ্যাটাক এই ঠিক না। আর দেখুন আপনার লিডার যেরকম হবে না, আপনার সাঙ্গপাঙ্গ সেরকম হবে। ওনার দেখা দেখি যে এখানেও যে ব্যারাকপুরের একজন আছে, আপনি জানেন হয়তো, টাকলা করে, সেও এরকম কথাবার্তা বলা শুরু করেছে। এবার টাকলার খেয়ে দেখে টাকলার ফলোয়াররাও সেরকম কথাবার্তা বলা শুরু করেছে। তো আপনি বলুন তো, আপনি কালচারটাকে ডিগ্রেড করলেন না? তো বলেন যেরকম লিডার হবে সেরকম তার সঙ্গ হবে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো ভাটপাড়াতে তো ভাটপাড়ার ত্রাসও বলা যেতে পারে, ভাটপাড়ার মুখও বলা যেতে পারে অর্জুন সিং, কি বলে? দেখুন আমি ওনার একটা কথা বলি, মানে সেও দল বদলু, না তৃণমূল বিজেপি, তৃণমূল আবার বিজেপি। না ওনার ব্যাপারটা মানে একটা কমেডি, যখন আমরা ওনার প্রচার করতে যাই লোকে জিজ্ঞাসা করে, হ্যাঁ বলছি আমরা তৃণমূলকে ভোট দেবো, না উনি তৃণমূলে, উনি এখন বিজেপিতে আছে, মানুষ কনফিউজ, হ্যাঁ ফির বদল লিয়া क्या, হ্যাঁ। তো উনি এতবার পাল্টেছে, মানে ওনার গ্রাউন্ড খুঁজে পাওয়াই মুশকিল। আর উনি যে পাল্টায়, উনি যে কোনো এথিক্স বা গ্রাউন্ডে পাল্টায় না, উনি পাওয়ার হাঙ্গরি, ওনাকে সিট অফ পাওয়ারে থাকতে হবে, সেই জন্য উনি পাল্টায়। তো যাই হোক, সেই জন্য ওনার রাজনৈতিক ক্রেডিবিলিটি অলমোস্ট শেষ হয়ে গেছে। তো উনি চেষ্টা করছেন, ঠিক আছে, যা করছে করুন উনি, বাট আমার মনে হয় উনি পলিটিক্যালি রেলিভেন্ট, ঠিক আছে, কারণ আমার কাছে যেটা খবর ছিল, পরে উনি আবার অনেকবার গেছিল, অনেকে দোরগোড়ায় নক করেছে, কিন্তু উনি রেসপন্স পাননি। তো সেই যিনি ব্যাপারে লড়ুক না, কিন্তু ওনার পলিটিক্যাল রেলেভেন্স শেষ। কারণ সবার, ইভেন কি এলভিস প্রেসলির মতো আর্টিস্টেরও একটা সময় ছিল যে তার ডাউনফল হবে, ওর ডাউনফল শুরু হয়ে গেছে। তা আমার মনে হয় না উনি আর রিকভার করতে পারবেন এই স্টেট থেকে। অভিষেক, এই যে যারা আদি বিজেপি বলছি, ধরো দীর্ঘদিন ধরে আরএসএস করার পর, যেমন আমি উদাহরণ দিচ্ছি সমীর ভট্টাচার্য, তাকে সত্যি
আদি মানে বিজেপি নেতাই বলা যায়। হুম তিনি ক্লাস 7 থেকে আরএসএস করছেন, তারপরে তার আস্তে আস্তে রাজনৈতিক এতে শ্রমিক ভট্টাচার্য, তথাগত রায়, তপন শিকদার সেই সময়কার, হ্যাঁ এরা হচ্ছে বিজেপির নেতা, যাকে আমরা বিজেপি বললে বুঝি। একদম। আরো অনেকে আছে এরকম। তো আমার বক্তব্য যে এই বিজেপি নেতা এবং পরবর্তীকালে এই শুভেন্দু অধিকারী এন্ড কোম্পানি যাদের বলছে এবং তাকে ধরে যারা আসা, তোমার কি মনে হয়? তুমি তো দীর্ঘদিন বিজেপিতে ছিলে এবং বিজেপি 19 সালে লড়েছে দিলীপ ঘোষের নেতৃত্বে, 21-এ লড়েছে, একটা বড় একটা হিউজ ফলাফল এসছে বিজেপির, ফট করে গ্রাফটা উঠেছে। সেই সময় কিন্তু এই দলবদলুরা ছিল না, দিলীপ দার সময়, দিলীপ ঘোষের সময় তুমি ছিলে। তোমার অভিজ্ঞতাটা আমি জানতে চাই। তোমার কি মনে হয় যে যদি এই দলবদলুরা না আসতো, যারা আদি অরিজিনাল আরএসএস ঘরানার যারা বিজেপি, তারা যদি বিজেপিটাকে লিডারশিপ দিয়ে বিরোধী দল হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সাথে লড়তো, তাহলে কি মানুষ বেশি গ্রহণযোগ্যতার জায়গায় যেত বা সেই জায়গাটা তারা অনেক বেশি অ্যাচিভ করতে পারতো? কি মনে হয়? দেখুন, আপনার একটা ডেডিকেটেড ফ্যান বেস বা বেস থাকে। ব্যাপারটা হচ্ছে যখন পার্টির সাধারণ কর্মীরা, এটাই হচ্ছে ফাউন্ডেশন, যখন তারা দেখছে যে এরকম দোগলা বা দলবন্ধুদেরকে পার্টি বেশি প্রাধান্য দিচ্ছে, তখন তারা আপনার মুখের সামনে হ্যাঁ করে হাসবে। আজকে একজন বয়স্ক, ধরুন একটা এক্সাম্পল, একটা বয়স্ক, অনেক বয়স্ক সিনিয়র বিজেপি লিডার, সে চেয়ারে বসে আছে নিচে বা মাটিতে, দেখছে একজন উঠতি নেতা যার কোনো ক্রেডিবিলিটি নেই গ্রাউন্ডে, যে নিজে কোনোদিনও ভোট দিতে পারেনি, সে উঠে শুভেন্দু অধিকারীর পাশে উঠে গলায় মালা পরাচ্ছে। আপনার কি মনে হয়? তাকে দেখে আরো 5টা কর্মীর মোরাল ডাউন হয়ে যাবে। তো আপনি দেখুন, আমার মনে হয়েছিল বা আমার মনে হয় যে বিজেপি যদি তাদের এক্সিস্টিং বেসকে নিয়ে এগোতো, হয়তো দেরি লাগতো, হয়তো কষ্ট হতো, হ্যাঁ দেরি হতো, কিন্তু বিজেপি রেসপেক্ট পেত। এখন বিজেপির রেসপেক্টই নেই, কমেডি হয়ে গেছে, ইটস এ জোক। আর আমার কাছে খুব পরিষ্কার এক্সাম্পল, আমি যখন বড় হয়েছি, যাদের সঙ্গে বড় হয়েছি, আমরা সবাই হিন্দু মুসলিম একসঙ্গে থাকি, ঠিক আছে? এখানে আমি কখন কাউকে বাড়িতে খেতে যাই, ইনফ্যাক্ট আমার যারা কাছের লোক আছে তারা, মানে আমরা কি নিজেদের ভাইদের মতো, ওর থেকে পেঁয়াজ চুরি করে খাচ্ছি, এরপর থেকে আলু ভাজা নিয়ে নিচ্ছি, এরকম সম্পর্ক। সেখানে আপনি হিন্দু মুসলিমের বেসিসে রাইট লাগিয়ে বা হিন্দু মুসলিমের ডিফারেন্সিয়েট করে ভোট করাতে চাইছেন, মানে আমি জানি না বিজেপি। শুভেন্দু তো বলছে সেই হিন্দুদের নেতা, সে বলেছে আমি হিন্দুদের ভোটে জিতেছি, আমি হিন্দুদের নেতা। না না, উনি হচ্ছে স্বার্থপর, উনি কারুর নেতাই নয়, নাহলে গরুর মাংস তাহলে খেতে যেত না, ঠিক আছে? 3 প্যাকেট 3 বাটি খেয়েছিল, আর 2টা মনে পার্সেল করে নিয়ে গেছিল। যাই হোক, তো উনি হচ্ছেন মানে সুযোগ সন্ধানী, যখন যেখানে হাওয়া পায় উনি সেখানে যায়। তো আমাদের মধ্যে একটা সেলফ রেসপেক্ট আছে। ফর এক্সাম্পল আমি বলছি, ধরুন এখন সামনে রোজা মাস আসছে, আমি জানি কি আমার মুসলিম ভাইরা উপোস করে থাকবে, আমি কিন্তু তাদের সামনে খাবো না, এটা রেসপেক্ট। সিমিলারলি যখন আমার নবরাত্রি চলে, আমার মুসলিম ভাইরাও কিন্তু আমার সামনে খায় না, বোঝার ব্যাপার আছে, মিউচুয়াল রেসপেক্ট। দেখুন, আমি আমার ধর্মকে ভালোবাসি, সেটা আমি আমার ঘরের মধ্যে ভালোবাসি, রাস্তায় দেখিয়ে তো আমার লাভ নেই বা স্লোগান দিয়ে তো আমার লাভ নেই। বাট এই ডিফারেন্সের বেসিসে উনি এগোতে চেয়েছিলেন, পার্টিটা আরও বিভক্ত হয়ে গেছে। বিজেপিকে বাংলার কালচার বুঝতেই আরও এখন 10 থেকে 15 বছর লাগবে। সেই জন্য ওনারা দুজনেই, আপনি শুভেন্দু অধিকারী বলুন, অর্জুন সিং, এরা সবাই পলিটিক্যালি ইরেলিভেন্ট। চেষ্টা করেছে, লাফালাফি করেছে, মিডিয়াতে ভালো লাগছে, অমিত শাহ হেলিকপ্টার করে আসছে, হেলিকপ্টার এসে ঘুরে ঘুরে চলে যাচ্ছে, ওই অবধি ঠিক আছে। বিজেপির আবারও সেই পরিবর্তন সভা যেরকম হয়েছিল 19-এ বা এর আগের নির্বাচনে, তাদের আবার পরিবর্তন সভা শুরু হবে। তো এই পরিবর্তন যাত্রা যেটা বা পরিবর্তন রথযাত্রা বলে ওরা, এই যে যাত্রাটা শুরু হবে, 9টা জায়গায় যাত্রা হবে, এবং আবারও সেই জেপি নাড্ডাজি থেকে শুরু করে অমিত শাহ, ওনাদের নতুন যে সভাপতি হয়েছেন নিতিন নবীনজি, তারা আসবেন, বিভিন্ন জায়গায় সভা করবেন। কিছু কি চিরে ভিজবে এই বাংলায়? সিপিএম যখন মিটিং মিছিল করে, ব্রিগেডের মাঠ ভরিয়ে দেয়। ব্রিগেডের মাঠ ভরানো কিন্তু ইজি ব্যাপার না, কিন্তু ওই মাঠ ভরানো দেখে ওটা কিন্তু ভোটে ট্রান্সলেট হয় না। আমাদের এখানে জেসিবি খুললেও 50টা লোক দাঁড়িয়ে যায়, ঠিক আছে? তো যখন এরকম যাত্রা মেলা পালা হয়, এরকম লোকজনের ভিড় নিশ্চয়ই হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়াল ভোট তাকেই দেবে যে দুদিনে দাঁড়িয়েছে। আপনি একটা জিনিস ভাবুন তো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 500 টাকা করে বাড়ি দিল লক্ষ্মীর ভাণ্ডার। এই যে আমাদের দেখুন, দুটো সেগমেন্ট অফ পিপল আছে, একটা হচ্ছে আমাদের মা মহিলারা যারা সেন্সিটিভ গ্রুপ, এবং আমাদের যারা যুবতী যারা বেকার আছে বা চাকরির চেষ্টা করছে। আপনার মনে হচ্ছে যে 1000 টাকা কোনো ব্যাপার না, বাট আপনি একটা ইয়াং ছেলের পক্ষে 1000 টাকায় তার মোবাইলের রিচার্জ, ফর্মের জেরক্স করানো, কোনো সেকেন্ড হ্যান্ড বই কেনা কলেজ স্ট্রিটে কতটা ইম্পর্টেন্ট। তো বিজেপি তো মুখে বলেছে, ইমপ্লিমেন্ট করেছে তো মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্নপূর্ণা ভান্ডার দেবে, এবং অনেক রাজ্যে তো চলছে, যেখানে দিয়েছে সেখানে আপনি দেখুন, আবার কিছু কিছু রাজ্যে ফেরতও চেয়ে নিয়েছে, ঠিক আছে? দেখুন, আমি আবারও বলছি, এই যে নম্বরটা 1000, 1500, এটা কিন্তু র্যান্ডম নাম্বার না, এটা কিন্তু স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে কতটা দিলে হেল্প হবে, কতটা দিলে সরকারের ডেটটা কন্ট্রোলে থাকবে, সব ভেবে করা।
আমি আপনাকে ইমপ্রেস করার জন্য আমি বলতেই পারি যে সুকান্ত মজুমদার বলেছিল না 1 টাকা হলেও বেশি দেবো, এইগুলো তো মানে পাড়ার রকম। 1 টাকা বলেছিলেন, শুভেন্দু ডাইরেক্ট 3000 টাকা না বলেছিলেন। ওটাই বলছি, দেখুন আপনি ইমপ্রেস করার জন্য লোককে বিভিন্ন বিভিন্ন বাড়ি সাজিয়ে কথা বলবেন, কিন্তু তার রিয়েলিস্টিক গ্রাউন্ডে কতটা হোমওয়ার্ক করেছে জানেন? 3000 টাকা করে দেওয়া মানে তাহলে 3 টাইমস তাহলে অলরেডি যখন গভর্নমেন্ট ডেটে আছে উনি কি করে দেবেন? কোথা থেকে দেবেন? ফান্ডস কোথা থেকে আসবে? আমার ট্যাক্সের পয়সা তো ডেভেলপমেন্ট করার জন্য, আমি সেখান থেকে একটা পোর্শন কন্ট্রিবিউট করতে পারি সোসাইটির ভালোর জন্য। তার মানে তো এই না কি আমি 3 টাইমস তার বেশি আমার ট্যাক্স চলে যাবে করতে হবে, রাস্তাঘাট কে বানাবে? শুনুন উনি বরাবরই একটুখানি মানে বেশি কথা বলেন, আর উনি মেটে কথা বলেন, উনি এমন কথা বলেন যেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেবল নয়, সেই জন্য আমি ওনার ক্রেডিবিলিটিটা মানে সিরিয়াসলি নিই না, এই হচ্ছে। তুমি একটা কথা বললে যে 500 টাকা বাড়িয়েছে লক্ষ্মীর ভান্ডার, এই যে বাজেট গেল, বাজেটে কিন্তু মুখ্যমন্ত্রী অনেকগুলো প্রকল্পের কথা বলেছে, সরি ভুল বললাম, ভাতার কথা বলেছে। একটা লক্ষ্মীর ভান্ডার বাড়িয়েছে, তারপরে যে যুবসাথী অলরেডি তাদের ক্যাম্প চলছে বিভিন্ন জায়গায়, আমরা দেখেছি জায়গায় জায়গায় লাইন পড়ছে যুবকদের। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন, যুবকদের ভাতা, যুবকদের কি চাকরির প্রয়োজন নেই অভিষেক? চাকরি না ভাতা? দেখুন মানে সেভাবে দেখতে গেলে তুমিও কিন্তু যুবক। আমি বলছি, দেখুন প্রথম কথা হচ্ছে একটা 34 ইয়ার্স অফ যখন সিপিএম রুল ছিল, এই বাংলার ব্যাকবোনটা ভেঙে গেছে। আপনি যদি দেখেন ইভেন কি যখন কোনো ফর দ্যাট ম্যাটার যে কোনো স্টেটে বা যে কোনো কান্ট্রিতে যখন একটা এমন কমিউনিস্ট রুল ছিল, দেখুন সেই হিসাবে তো রাশিয়াও রিকভার করতে পারেনি, ফর্মার ইউএসএসআর এখনও রিকভার করতে পারেনি, দে আর স্টিল ডিপেন্ডেন্ট। দেখুন চাকরির দরকার ডেফিনেটলি আছে, আপনি হয়তো দেখেছেন কি কলকাতাতে আস্তে আস্তে কিছু কিছু ডেটা সেন্টার খুলছে, হাব খুলছে, মানে ডেলিভারি হাবগুলো খুলছে, বাট সিপিএম এতটাই কালচারটা ড্যামেজ করে গেছে। একটা বিগ স্কেলে ইন্ডাস্ট্রি না আসলে, শিল্পায়ন না হলে সেখানে যেভাবে বেকারত্বের সংখ্যা বাড়ছে সেটা তো কখনোই রিকভার করা সম্ভব একদম নয়। ডেফিনেটলি আমি তো বলছি, তো আমি আপনাকে বলি, আমি আবার এক্সাম্পলটা আপনি পুরোটা শুনলে বুঝতে পারবেন। দেখুন ফর এক্সাম্পল মমতা ব্যানার্জি জাপানে গেছিলেন মুখ্যমন্ত্রী, বিভিন্ন জায়গায় কথা বলছে, স্পেনে গেছিলেন এটসেট্রা এটসেট্রা। এইসব ইনভেস্টমেন্টগুলো অনেক সময় কি হয়, দেখুন আমি যখন একটা ফরেন ইনভেস্টমেন্ট আনবো সেটা কিন্তু সেন্ট্রালের থ্রু হয়ে আসে। সেন্ট্রাল কখনো কোনো ফরেন ইনভেস্টার ডাইরেক্টলি সেটা ইনভেস্ট করতে পারে না, সে পার্শিয়াল ইনভেস্ট করতে পারে বাট পুরো ইন্ডাস্ট্রি আনতে পারে না। আমার প্রশ্ন তাহলে আপনাকে বা আমাদের প্রধানমন্ত্রীকে রইল যে বাংলার তো একটা ডেট আছে, এত চাকরির দরকার, প্রধানমন্ত্রী তো খুব বড় মনের মানুষ, তাই প্রধানমন্ত্রী ইন্ডাস্ট্রি কেন বাংলায় আসতে দিচ্ছেন আপনাকে বলুন তো? এই যে এত সিলিকন ম্যানুফ্যাকচারিং, এই যে চিপের এখন এত ডিমান্ড আছে, সিলিকন ম্যানুফ্যাকচারিং, টিএসএমসি শুনেছে, তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি যারা কম্পিউটার চিপ বানায়, র্যামের এখন খুব গ্লোবাল ডিমান্ড আছে, র্যাম যেটা কম্পিউটারে ইউজ হয়, কিছু চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি বাংলায় পাঠাচ্ছে না কেন? ওনার তো বড় মন না, উনি পাঠাক, তাহলে তো যুবকদের চাকরি বাকরি হবে, তাহলে তো বিজেপি ভোট পাবে। শুনুন আমি আবারও বলছি, বিজেপি না অনেকটা, বিজেপি কিন্তু সিপিএম ইন ডিসগাইজ, ওরা মানুষকে গরিব রেখে কষ্ট রেখে টর্চার করে, দে উইল ফোর্স ইউ টু ভোট ফর দেম। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা তো করছে, কি করবে একটা মুখ্যমন্ত্রী, সে তো নিজের আপ্রাণ চেষ্টা করছে। আপনি বলুন তো এসআইয়ের জন্য কিরকম করে বাঘের মতো লড়লো। কিন্তু অভিষেক এখানেই প্রশ্ন যে টাটার মতন ইন্ডাস্ট্রি চলে গেছে, এটা একদম বাস্তব। একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সময় অনেক ধরনের আন্দোলন, এবং সেই সময় সেই বিরোধী আন্দোলনের জন্যই কিন্তু টাটাকে চলে যেতে হয়েছে। একদম সেটা কি কোনোভাবে ইন্ডাস্ট্রি মহলে, আমি এখানে কোনো রাজনীতির জায়গায় যাচ্ছি না, এটা নরেন্দ্র মোদী বলুন বা কংগ্রেস বলুন, মনমোহন সিং, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, আমি কোনো রাজনীতির জায়গায় যাচ্ছি না, আমি বিজনেস মানে অ্যাসপেক্ট থেকে বলছি, যারা শিল্পপতি তাদের কি কোনো রকম ইম্প্যাক্ট পড়েনি? কারণ টাটার মতো কোম্পানি চলে যাওয়া মানে একটা রাজ্য থেকে, সেটা কিন্তু একটা ব্যাড মেসেজ যাওয়া অল ওভার ইন্ডিয়া। একদম একদম। দেখুন টাটার কেসটা খুবই আনফর্চুনেট, বাট আমি এটা বলবো যে মানে কখনো কখনো এরকম হয় না যে ছোট একটা আপনি যে পোর্শনটা দেখলেন তার পেছনে একটা অনেক বড় কাহিনী লুকিয়ে আছে। টাটা যে গেছে চলে গেছে, ডেফিনেটলি হয়তো অনেক ইনভেস্টার্সরা বা অনেক ইন্ডাস্ট্রিজ মানে ভয় পেয়ে গেছে, বাট এই যে সিআইএ আছে, কনফেডারেট অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, বা ধরুন যা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এরা যদি চাইতো না বাংলা ইনভেস্টটাকে চেঞ্জ করতে পারতো। দেখুন অ্যাজ আ মুখ্যমন্ত্রী ইউ ক্যান ডু সার্টেন থিংস, যেমন ধরুন পুলিশ সংক্রান্ত যদি কোনো ঝামেলা হয় আপনি মুখ্যমন্ত্রীকে ব্লেম করেন, ইন্ডাস্ট্রি সংক্রান্ত বা এক্সপোর্ট ইম্পোর্ট বা নতুন ইন্ডাস্ট্রি সংক্রান্ত যদি কিছু হয়, আই এম সাপোজ টু ব্লেম দ্য কান্ট্রিজ ন্যাশনাল হেড, বিকজ ইন্ডাস্ট্রি তো আনবেন উনি তো বলতে পারেন কি এখানে এত, আপনি হয়তো শুনেছেন ল্যান্ড ব্যাংক ক্রিয়েট হয়েছে, আস্তে আস্তে যত বিপিও কেপিও সেক্টরসগুলো আছে ওগুলো ইভলভ করছে, সিঙ্গেল ক্লিয়ারেন্স উইন্ডো যেটা মানে ডিজিটালাইজেশন অফ অল দ্য লাইসেন্সেস রিকোয়ার্ড টু ওপেন ইন্ডাস্ট্রি, সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী করছে। সময় দিতে হবে, হ্যাঁ আমরা দেরি করেছি, আমরা লেট করেছি, আমরা রিকভার করতে সময় নিচ্ছি। অভিষেক এটাও একটা ম্যাটার, মানে ফ্যাক্টর যে 15টা বছর মানে 3টে টার্ম, তো এটা খুব কম সময় কিন্তু নয়। অ্যাট দ্য সেম টাইম তাহলে আমি এই কথাটাও বলি যে
কে বাংলা একমাত্র রাজ্য যেখানে 40 টাকায় আপনি সবজি ভাত পাবেন পেট ভরে? আপনি বাইরে কোথাও গেলে 100 টাকার নিচে আমার মনে হয় না কত সবজি ভাত হয়। তো বাংলায় ইন্ডেক্সটা প্রপোর্শনাল টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আজকে যদি বেশি ইন্ডাস্ট্রি হয়ে যায় না, আপনার ওই 40 টাকার যে ভাত রাস্তা এখানে আপনি খান বাংলাতে, ওটাই কিন্তু 100 টাকা হয়ে যাবে। আপনি দুর্গাপুরে যান, কলকাতায়, আপনি অতটা দূরেও যেতে হবে না, আপনি আমার নোয়াপাড়া থেকে আপনি কলকাতায় যান, আমি বলছি যে আপনাকে ব্যারাকপুরে আপনি 40 টাকায় ব্রিজের নিচে পেট ভরে মাছ ভাত খেতে বা ডাল ভাত খেয়ে নিতে পারবেন, ডিম ভাত খেয়ে নিতে পারবেন। আপনি কলকাতায় যান 80 টাকার নিচে পাবেন না। তো যত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আর মডার্নাইজেশন টেক্স টাইম, আমার মনে হয় এটা একটা ব্যালেন্স আছে, ফাইন ব্যালেন্স। ইন্ডাস্ট্রিও বাড়বে, সোসাইটির কস্ট অফ লিভিং ইন্ডেক্সও বাড়বে। দিদি যতটা পারছেন উনি ম্যানেজ করছেন, কিন্তু আপনি তো দেখছেন কিরকম রেজিস্ট্যান্স আছে সেন্ট্রাল থেকে। যদি ইন্ডাস্ট্রি আসতেই না দেয় বাংলাতে, তাহলে ছেলেরা চাকরি পাবে কোথায়? আমি তো জানি না উনি মানে মাননীয় প্রধানমন্ত্রী কীভাবে রাত্রিবেলাতে ঘুমায়, এত বেকার আছে, এই আছে ওই আছে, তাদেরকে দিয়ে মিটিং মিছিল করাচ্ছে, ফর্ম ভরাচ্ছে, এক্সেট্রা করাচ্ছে। উনি 2-4টে ইন্ডাস্ট্রি এখানে আনতে পারতেন না? সব কিছু কি দিদির দোষ দিলে হবে? ভেবেও তো দেখতে হবে মোদি কী করছে, তাই না? অভিষেক, ল অ্যান্ড অর্ডারের বিষয়টা তুমি তুললে, ওটা ঠিক আছে, ওটা নয় রাজ্যের ম্যাটার, ওটা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন। কিন্তু এডুকেশন এবং ইন্ডাস্ট্রি ওটা তো যুগ্ম তালিকায় পড়ে। সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনিশিয়েটিভটা এই 15 বছরে কি? কারণ আমরা যদি এডুকেশনের দিকে দেখি, একটা বড় স্ক্যাম সামনে এসছে, আমরা জানি প্রাক্তন এডুকেশন মন্ত্রী তিনি জেল খাটলেন, একাধিক দুর্নীতি এডুকেশন নিয়ে, ঠিক আছে। এবং ইন্ডাস্ট্রি আমরা দেখলাম এই 15 বছরে কিন্তু সত্যি সেভাবে ইন্ডাস্ট্রি আসেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বিজনেস সামিট করেন প্রত্যেক বছর, অনেক মৌ স্বাক্ষর হয়, কিন্তু তার ইমপ্লিমেন্টেশন হয়ে আমরা তার পরেরটা দেখতে পাই। তিনি যান বিদেশেও, তিনি এফোর্ট দিচ্ছেন আনার, কিন্তু আসে আর না, ওই অবধি স্থগিত। কেন? দেখুন, আইটিতে যেহেতু আমি নিজে সিটিও ছিলাম, চিফ টেকনিক্যাল অফিসার, আমরা যখন কোনো এরিয়াকে সার্ভে করি কোথায় আমরা জিসিসি করবো, মানে গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার, সেখানে প্রথম লিস্ট আসে হচ্ছে পিপল, প্রসেস, তারপর টেকনোলজি। পিপল স্কিল, আমি আপনাকে বলছি, মানে এটা আমার বলতে খুব কষ্ট হচ্ছে, বাংলায় যেসব বিটেক কলেজেসগুলো আছে যারা পড়ে বেরোচ্ছে, আমি ফর সাম রিজন দে আর নট অ্যাজ গুড অ্যাজ পিপল যারা বাইরে থেকে বেরোচ্ছে। আমি কেন এক্সাম্পল বলছি, বাংলার মেরিটকে ছোট করছো? না, বাংলার মেরিটকে ছোট করছি না। দেখুন, মানে বাংলার ছেলেরা যারা বিটেক করে পাস করছে তারা ক্যাপেবল নয়, রাদার দিল্লি, বোম্বে, ব্যাঙ্গালোর। দেখুন, আমি বলছি আপনার ডিগ্রিটা এখন সাফিসিয়েন্ট নয়, ঠিক আছে। যেমন আমি হচ্ছি একজন বিএসসি, আমার এভিওনিক্স ইঞ্জিনিয়ারিং করা আছে, কিন্তু আমি তার সঙ্গে কিন্তু লিন সিক্স সিগমা, ব্ল্যাক বেল্ট, অনেকগুলো সার্টিফিকেশন করেছি, এন্টারপ্রাইজ আর্কিটেকচার। এখন বেয়ার মিনিমাম হলে, আগে কি ছিল ক্লাস 10-12 পাস বা গ্র্যাজুয়েশন, চাকরি বাড়ি থেকে নিয়ে যাচ্ছে। এখন মার্কেট প্রচণ্ড কম্পিটিটিভ। আমি আমার যারা কাছের ছেলেরা আছে, মানে যারা বাংলার যারা ছেলেরা আছে, তাদেরকে কি বলি জানুন, এই যে যেমন ফেসবুক হয়, সেরকম একটা ইকুইভ্যালেন্ট সোশ্যাল মিডিয়া প্রোফাইল হয় যেটাকে বলে লিঙ্কডইন, গিটহাব, হিরোকু। এগুলোতে হচ্ছে কি হয়, আপনার কোডিং স্কিল কত ভালো বা আপনি কি সুন্দর আর্কিটেকচার ডিজাইন করতে পারেন, এগুলোকে পোস্ট করতে হয়। আমাদের বাংলা ছেলেরা এখানে কি করছে, যারা সেই এফার্টটা বা সেই কালচারটা নেই যে তাদের মধ্যে কম্পিটিশন। এই যে রোবোটিক্সের ওপর এত কম্পিটিশন চলছে, বা অটোমেশন বা এআই এর ওপরে সামিট হচ্ছে সব জায়গাতে, কিন্তু আমরা একটুখানি বেশি থিওরি ওরিয়েন্টেড, কিন্তু দুনিয়া এখন চলছে প্র্যাকটিক্যালি ওরিয়েন্টেডে। আপনাকে অ্যাকচুয়াল প্রজেক্ট করে দেখাতে হবে। ওই হাতে বসে অ্যালগরিদম কেউ লেখে না এখন আর, আপনাকে দেখাতে হবে হ্যাঁ এটা আমার প্রোফাইল। আপনি এত সুন্দর করে, আমি দেখেছি বাংলার কিছু ছেলেমেয়েরা আছে খুব সুন্দর ফেসবুক প্রোফাইল, গান করছে, গিটার বাজাচ্ছে, কিন্তু সেটা তো আপনার চাকরির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। সেখানে আপনাকে দেখাতে হবে আপনি কী কী কোডিং করেছেন, আপনি কী কী ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের উপর কী পড়াশোনা করেছেন, সেগুলো দেখাতে হবে। তা আমার মনে হয় এই যে কারিকুলামটাকে আছে না, এটা একবার রিভিজিট করার দরকার আছে। তো সেটা হলে প্রবাবলি বাংলা আরও বেটার মিডিয়ামে মানে লড়তে পারবে। তো সেই জন্যই আমি বললাম পিপল, প্রসেস, টেকনোলজি। বাংলাতে কিন্তু আবার ধরুন ট্র্যাডিশনাল টেক যেমন AS400, মেন ফ্রেম, SAP, এক্সেল, MIS, এই কাজগুলো খুব ভালো হয়, সস্তায় হয়। অডিটিং, সেগুলো আপনি দেখবেন PwC, KPMG, EY, এরা সব, এদের হেড অফিস এখানে। যত অডিটিং টিম আছে বা নলেজ বেস, বাংলা ইংলিশ খুব ভালো, বাংলার ইংলিশ প্রোনাউন্সিয়েশন বলুন, টেক্সট বলুন, ভার্বিয়াজ বলুন, এটা খুব ভালো। তো আপনাকে বুঝতে হবে কোন ইন্ডাস্ট্রি কোথায় যাচ্ছে। বাংলা একটু বেশি BPO KPO ওরিয়েন্টেড হয়ে গেছে, কিন্তু বাইরের যে স্টেটগুলো আছে তারা হচ্ছে GCC বা ক্যাপাবিলিটি সেন্টার, যেখানে AI নিয়ে কাজ হচ্ছে, অ্যাডভান্স টেকনোলজি নিয়ে কাজ হচ্ছে, সেখানে হচ্ছে। বাংলা এখন মোর অফ আ সাপোর্টিং রোলে খেলছে। আর আমি চাই বাংলা, যদি আমি কখনো আমার ক্ষমতা হয়, আমি চাই যে বাংলা সেই জায়গাটা ইভলভ করুক যেখানে বাংলাও নতুন টেকনোলজি নিয়ে রিসার্চ করে মাঠে নামে। তার সাথে এই এডুকেশন বা ইন্ডাস্ট্রির কি সম্পর্ক, সেটা তো তুমি যেটা বললে সেটা একটা ঠিক আছে, তাদেরকে আরো ডেভেলপ করতে হবে, বা যে জেনারেশনগুলো তাদেরকে এইদিকে আরো বেশি করে অ্যাট্রাক্ট হয়ে এইগুলো নিয়ে রিসার্চ করতে হবে, এগোতে হবে। কিন্তু সেখানে ইন্ডাস্ট্রি আসতেই আটকানোর জায়গাটা কোথায়? এমপ্লয়েবল ইউথ তো দরকার আমার। এখন আপনি যদি ধরুন আপনি ITI করছেন, আপনি শুধু ফিটিং বা ওয়েল্ডিং শিখলেন হবে না,
আপনাকে ওয়েল্ডিংয়ের অ্যাডভান্স জিনিস হয়, যেটাকে বলে মেটালিক ইনার গ্যাস ওয়েল্ডিং, টাংস্টেন ইনার গ্যাস ওয়েল্ডিং, অ্যাডভান্স ওয়েল্ডিং টেকনিক শিখতে হবে। তো সেই ইনফ্রাস্ট্রাকচার দরকার, কারণ আমার এবার সেই ইনফ্রাস্ট্রাকচারটা তো তৈরি করতে হবে, সেটা কোনো ইউনিভার্সিটি হ্যাঁ। কলেজ বাড়াতে হবে বা স্কুলের 11 থেকে বা 10 থেকে সেরকম সিলেবাস করতে হবে, তার সেটা করতে হবে সরকারকে। নিশ্চয়ই করতে হবে, কিন্তু যখন দেখুন ব্লেম একটা আঙুল যদি আপনি সরকারের দিকে করেন না, 4টে আঙুল আপনার দিকে আছে। আমি তো ব্যারাকপুরে পড়াশোনা করেছি, আমি তো বাইরে কোথাও পড়াশোনা করিনি, বাট আমি কিন্তু ব্যারাকপুরের গ্রামের ছেলে হয়, পেপসিকোর মতো কোম্পানির সিটিও ছিলাম, আমি ইন্ডিয়ার কান্ট্রি হেড ছিলাম, কান্ট্রি হেড ফর AIML। তো আমি যদি বেরিয়ে আসতে পারি, আর আমি খুব একটা মেরিটোরিয়াস স্টুডেন্ট, আমি কোনোদিনও ফার্স্ট সেকেন্ড থার্ড হইনি, বাট আমি 1 থেকে 5-এর মধ্যে আসতাম। তো আমি মিডিয়াকার স্টুডেন্ট ছিলাম, বাট হ্যাঁ আমার কি ছিল, আমি এই ছেলেমেয়েদেরকে এখন ফ্লেক্সিবল হতে হবে। বাংলার ছেলেমেয়েদেরকে এটা বুঝতে হবে যে চাকরি ঘরে বসে আসবে না, বেয়ার মিনিমামটা করলে হবে না, বেশি করতে হবে, জানতে হবে অন্য দুনিয়াতে কি চলছে, কম্পিট করতে হবে গ্লোবাল মার্কেটে। এই যে হ্যাকাথনগুলো হয় বাইরে, আপনি হয়তো জানেন আগে কি হতো, ক্যাম্পাসিং হতো, রিক্রুটমেন্ট হতো, এখন এগুলো সব বন্ধ। আমি যখন ছেলেপেলে রিক্রুট করি আমি এভাবে করি না, আমি একটা হ্যাকাথন অর্গানাইজ করি, যেখানে কি হয়, ধরুন একটা ফায়ারওয়ালকে ব্রেক করতে হবে, পেনিট্রেশন টেস্টিং করতে হবে, আমি 500,000 কলেজের ছেলেদেরকে বসে দিই, তারা টেস্টিং করে, যে ক্লিয়ার করে আমি তাকে সিলেক্ট করি। কারণ আপনাকে কাজ জানতে হবে, প্রেশারে কাজ করতে শিখতে হবে এবং ডেলিভার করতে হবে। তো আমার মনে হয় ইন্ডাস্ট্রি বাংলায় না আসার কারণ, স্পেশালি নতুন ইন্ডাস্ট্রিগুলো বা যারা অ্যাডভান্স টেকনোলজিতে কাজ করছে, তারা এখানে পিপল ওরিয়েন্টেড পাচ্ছেন। এর আইটিসি আপনি জানেন, আইটিসিতে আমি কাজ করেছি, আইটিসি কিন্তু ব্যাঙ্গালোরে ডেলিভারি সেন্টার আছে, কিন্তু ওদের কলকাতাতে জওয়াহরলাল নেহরু স্ট্রিটে কিন্তু মেন অফিস, বাট ওরা এখানে কিন্তু এক্সপ্যান্ড করছে না, ব্যাঙ্গালোর এক্সপ্যান্ড করছে। কারণ কি, প্রসেস টেকনোলজি আপনি পয়সা দিয়ে ম্যানেজ করতে পারবেন, কিন্তু পিপল স্কিল, যে আপনার লোক এখানেই থাকবে, এখানেই কাজ করবে, ওটা পাওয়া খুব ডিফিকাল্ট। তো আমার মনে হয় অলরেডি অনেক ইনিশিয়েটিভ চলছে AI নিয়ে, বাংলাতে অনেক কিছু চলছে। এই যে 1000 টাকা করে যুব প্রকল্পটা শুরু হলো, ছেলেমেয়েরা হয়তো নেটের রিচার্জটা ফ্রি করে রিসার্চ করে পড়াশোনা করতে, এখন নলেজ ইজ ফ্রি। আপনার মনের ইচ্ছাটা, সদিচ্ছাটা থাকা দরকার, আপনি গরিবি থেকে ঠিক বেরিয়ে আসতে পারবেন। অভিষেক, আর একটা প্রশ্ন যাব, মানে যেহেতু আমরা এইসব নিয়ে কথাটা বলছি, ইন্ডাস্ট্রি আসছে না, এটা একটা বড় ইস্যু, তো নিশ্চয়ই। সেটা নিয়ে আমরা আলোচনা করছি। বিভিন্ন রাজনৈতিক দল বা আমরা দেখেছি বিভিন্ন ঘটনা সামনে এসছে এই 15 বছরে, এখানে দাদাগিরি, তোলাবাজি এই শব্দগুলো খুব চলে বাংলায়। প্রচুর অভিযোগ সামনে এসছে যে কোনো ইন্ডাস্ট্রি এলে, সেটা স্মল স্কেলে হোক, মাইক্রোতে হোক বা লার্জ স্কেলে, এলেই সেখানে তৃণমূলের লোকেরা চলে যায়, আর টাকার একটা ব্যাপার থাকে, তোলাবাজি বা সেখানে একটা ভয় দেখানো, ইন্ডাস্ট্রি আসে না, এরকম একটা বাতাবরণ বা পরিবেশ। এবং ছোট ছোট ক্ষেত্রে দেখা গেছে এরকম প্রচুর, আমাদের আর্কাইভেও এরকম প্রচুর ভিডিও আছে যেখানে তৃণমূলের লোকেরা গিয়ে তোলাবাজি করছে। তো এটাও কি কোথাও একটা, এই পরিবেশটাও কি একটা বাধাপ্রাপ্ত না? এই জায়গাটাও সরকারের নজরে দেওয়া উচিত না? বা তাদের যারা নিচু স্তরের কর্মীরা বা যারা এই ধরনের কাজ করছে তাদেরকে একটা নির্দিষ্টভাবে কন্ট্রোলে করে, যাতে ইন্ডাস্ট্রি এবং যারা বিজনেসম্যান, যারা বিজনেস টাইকুন, তারা যাতে সুরক্ষিতভাবে বাংলাকে বিশ্বাস করতে পারে, সেই একটা পরিবেশ দেওয়া। দেখুন, এটা বাংলা বলেই আপনার চোখে পড়ে। আপনার কি মনে হয় অন্য কোনো সেটা তোলাবাজি হয় না? আমাদের বাংলার ছেলেদের কি হয়, ধরুন একটা কোথাও একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি খুললো, ক্লাবের ছেলেরা গিয়ে বলবে দুর্গাপুজোর চালু হবে, বা বলবে তাহলে আমাদের একটু বিরিয়ানি খাওয়ার পয়সা দিন, ঠিক আছে, বা 5-10 হাজার 20 হাজার যা চাইলো চাইলো। আপনি যদি বাইরের স্টেটে যান না ম্যাডাম, আমি আপনাকে বলছি আমার এক্সপিরিয়েন্স থেকে, ওখানে সরকার ডাইরেক্ট তোলাবাজি করে। আপনারা, আমি বললাম দেখুন, এখানেও যে ধরুন কিছু রেপ ইনসিডেন্টস হয়েছে বাংলাতে, এটা তো রিপোর্ট অন্তত হয়, প্রতিবাদ তো হয়। আপনি আপনি নিজে রিসার্চ করে দেখুন, বাইরে একটা বড় লোকের ছেলে তার পোর্শ না ল্যাম্বরগিনি গাড়ি দিয়ে কাকে একটা চাপা দিয়ে চলে গেল, সে একটা কম্পোজিশন লিখলো, কম্পোজিশন লিখে ছুট পেয়ে গেল। আপনার মনে হয় সেখানে জাস্টিস হচ্ছে? বাংলায় কিন্তু জাস্টিস হয় ম্যাডাম। দেখুন, সংগঠন যখন বড় হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষে পসিবল না কে কোন গলিতে কে কোথায় তোলা তুলছে, বাট আপনি এটা দেখুন যে যদি রিপোর্ট আমি করি ওপরে, তার আগেনস্টে অ্যাকশন হচ্ছে কিনা। আমি আপনাকে বুক চাপে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এখনো অবধি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আপনি খবর পৌঁছাতে পারেন যে কোথাও অন্যায় হচ্ছে, তারা অ্যাকশন নেয়। আমি তার সচক্ষে প্রমাণ আছি, আমি দেখেছি হতে। সেই জন্য আমার এই সরকারের প্রতি কনফিডেন্স আছে। এবং আমি যে তোলাবাজির কথা আপনি যেটা বললেন, সব জায়গায় দেখুন এটা আপনার উপর বিচার করে। ধরুন আপনাকে কেউ এসে বললো দাদা আমাদের দুর্গাপুজোর চাঁদা দিন, এবারে আপনি একটা চায়ের দোকান খুলেছেন, আপনার পক্ষে 200-500 হাজার টাকা দেওয়া পসিবল। এবার আপনি একটা $multi-million ইন্ডাস্ট্রি খুলছেন, যেখানে ধরুন অনেক কোনো কিছু ম্যানুফ্যাকচারিং হচ্ছে, সেখানে আপনার থেকে ডিমান্ডটা বেশি হবে। আমার তো মনে হয় যে মালিক বা যে কোম্পানির ওখানে ওনারশিপ আছে, তার খুশি হয়ে সেখানকার লোকাল ছেলেদেরকে চাকরি দেওয়া, তাহলে তার গুডউইল বাড়বে, তার রেপুটেশন বাড়বে। তার সঙ্গে সঙ্গে এটাকে তোলা বলে না, এটাকে আবদার বলে। আপনারা কথাটাকে তোলা বিরোধী বানিয়েছে, এটা আবদার, এটা স্বাভাবিক। আর আমরা দুর্গাপুজোর সময় বাবা মার থেকে হাত পেতে কিছু নিই না। আমি তো এত বড় হয়ে গেছি, এখনো বাবা মাকে কি ও বাবা জামা দেবে না, অনেকটা এরকমই।
তো দেখুন আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করে। আপনি পুলিশকে, যারা ট্রাফিক পুলিশ বলুন, যারা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি দিচ্ছেন, তাদেরকে আপনি গালিগালাজ করছেন, অ্যাবিউজ করছেন, ভুলভাল কথা বলছেন, চটিচাটা ফটিচাটা এসব বলছেন, আর আপনি এক্সপেক্ট করেন তারা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে? দেখুন আপনি ভালো হলে দুনিয়া ভালো। আমি যখন বিজেপিতেও ছিলাম আমার সেই সম্মান ছিল, আমি থানাতে মাথা উঁচু করে যেতাম, একদম এখন আমি মাথা উঁচু করেই চলি। আমি অন্যায় কাজ যদি না করি, আমার যদি ইফ আই ডোন্ট হ্যাভ স্কেলিটনস ইন মাই গার্ডেন, মানে আমি যদি কোনো কঙ্কাল আমার বাগানে না রাখি, আমার ভয়ের কিছু নেই। আমি মাথা তুলে তখনও চলতে, এখনও চলতে। আর আপনাকে আরেকটা কথা আমি বলি, বিজেপির বহু লোক আমার সঙ্গে এখনও কানেক্টেড আছে। ভগবানের আশীর্বাদে যদি কিছু ভালো হয়, আপনি দেখতে পাবেন কত লোক বিজেপি থেকে তৃণমূল আবার জয়েন করে, আপনি দেখতে থাকুন। মানে বলতে চাইছেন যে 2026-এ আবারও প্রায় 240টার উপরে 50টার উপরে সিট নিয়ে আসবে তৃণমূল? দেখুন আমি তো অত বড় নেতা নই, আমি আমার ছোট এলাকা নিয়ে থাকি, আমি নোয়াপাড়া ব্যারাকপুরের ব্যাপারে জানি। যদি কিছু ভালো বা পজিটিভ হয়, অর্ধেক নোয়াপাড়া ব্যারাকপুর এদিকে চলে আসবে তৃণমূলের দিকে। সেখানে তো কৌস্তব বাগচির মতন লোক না, আছে, আমি তো- মানে তারা তো লড়বে এবং তাদেরও একটা স্ট্রং টিম আছে। দেখুন আমি আবারও বলছি, ওই মিডিয়া ফুটেজ চিল্লিয়ে মিডিয়ায়, আমি খুব মিডিয়াতে কম আসি, আমি খুব সোশ্যালি শাই, কিন্তু আমার গ্রাউন্ড লেভেলে হোমওয়ার্ক করা আছে। অত সহজ না। আমি যে এত অহংকার করে একটা কথা বলি, একটাকে হাজার ছেলে, আমি হাজার ছেলে তারপর আমার ক্ষমতা রাখি। এটা গ্রাউন্ড ওয়ার্ক করে এসছে, একদিনে হয়নি, সংগঠন একদিনে হয় না। আমি আপনাকে বলছি, যখন অর্জুনের মিটিং হয় বা ছোট সে কোনো মিটিং হয়, ওই 150 টাকার বিরিয়ানি আর সঙ্গে তো বুঝতেই পারছেন রঙিন জল দিয়ে বাসে বাসে করে ছেলে আসে। সেটা এখান থেকে লোকাল ছেলে আসে না। আমি তো লোকাল, আমি এখানে ডাকলে 4টে ফোন করলে 1000 ছেলে দাঁড়িয়ে যাবে। তো সেটা আমার লোকাল গ্রাউন্ড ওয়ার্ক করতে হয়েছে। আমি এই গ্রাউন্ড ওয়ার্কটা করতে হবে। আমি মাটিতে কাজ করছি, সেই জন্য আমার বিপদের দিন আমি সেটাকে পাশে পাবো। আমি যদি মিডিয়াতে গিয়ে বা কোনো চ্যানেলে গিয়ে বকবক করতে থাকতাম, যেগুলো কেনা চ্যানেল, ছোটুসে বিভিন্ন কেনা চ্যানেল আছে, অর্ধেকের বেশি মিডিয়া এখন বিজেপি কিনে নিয়েছে, তো সেই চ্যানেলে গিয়ে বকবক করতাম, তাহলে আমার গ্রাউন্ড ওয়ার্ক হতো না। ওই জন্য আমার মিডিয়াতে হয়তো আমাকে বেশি দেখবেন না, কিন্তু আমার গ্রাউন্ড ওয়ার্ক যারা জানে, হয়তো সে আইপ্যাক হোক, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যদি কখনো শোনে, তারা জানে যে গ্রাউন্ড ওয়ার্ক আমার কি করা আছে। আমি এটাতেই শুভেন্দু অধিকারীর তো এরকম টিম আছে, ডাকলেই লক্ষ লক্ষ লোক চলে আসে, তিনি সভা ভরিয়ে ফেলেন। দেখুন আমি আবারও বলছি, কি করে সভাটা ঘটাচ্ছে ওটাও ম্যাটার করে। এবারে দেখুন উনি একটা অপোজিশনে আছে, ওনার সঙ্গে অনেকে আশায় আছে। আমি আপনাকে বলছি, আপনি যদি আমাকে বলেন না যে দাদা একটা মিটিং আছে, আমার এরকম 200-300 লোক লাগবে, আমি কিন্তু আপনাকে সোম থেকে শুক্রবারের মধ্যে ওই লোক জোগাড় করে দিতে পারবো না। কারণ আমার প্রত্যেকটি ছেলে, আমি অহংকার বুক চাপড়ে বলি, আমার প্রত্যেকটি ছেলে নিজে খেটে কাজ করে খায়। যারা দেখুন সিপিএম এর সময় কি ছিল, আপনি বাড়ির বউকে চাকরি দিতেন, আপনার বর ফুল টাইম সিপিএম এর এমপ্লয়ি হয়ে যেত। কিন্তু আমার ছেলেরা যারা আছে, কেউ টোটো চালায়, কেউ ইলেকট্রিকের কাজ করে, কেউ গাড়ি চালায়, কেউ কনস্ট্রাকশনের ব্যবসা আছে, কেউ ক্যাটারিং করে। আমার খুব গর্ব হয় আমার সংগঠনটা পরিষ্কার। আমার ছেলেদেরকে, আমি আপনার কাছে আমার থেকে অনেক 10 গুণ বেশি ছেলে থাকতে পারে, কিন্তু তারা কিন্তু ওই 10,000-20,000 টাকা যখন দেবে বুথে বিক্রি হয়ে যাবে, কিন্তু আমার ছেলেরা কিন্তু বিক্রি হবে না। আমার টিমটা ছোট কিন্তু অনেক টাইট। আপনি আমার ছেলেদেরকে যতই টোপ দিন, ওরা কিন্তু বিক্রি হবে না। এটা শুভেন্দু অধিকারী কিন্তু অহংকার করে বলতে পারবে, আমি সেদিনকে বলবো। একদম শেষ প্রশ্নে যাচ্ছি। বিজেপিও এবারে বলেছে, আবারও অমিত শাহজি এসেছিলেন, তিনি তো টার্গেট প্রত্যেকবারই বেঁধে দেয়, এবারও টার্গেট বেঁধে দিয়েছে এবং নিশ্চিত তাদের নেতাদের বক্তব্য যে তৃণমূল কংগ্রেস চলে গেছে অলরেডি, ঠিক আছে, তাদের আর অস্তিত্ব নেই, চলে গেছে, শুধু সময়ের অপেক্ষা। এবং আমরা জানি তৃণমূল কংগ্রেসও ইতিমধ্যে নানা রকম ভাতা, নানা রকম কিছু চালু করেছে, যেখানে দাঁড়িয়ে মহিলারাও সুবিধা পাচ্ছে, যুবকরা সুবিধা পাচ্ছে। এই যে একটা লড়াই চলছে তৃণমূল ভার্সেস বিজেপি, ঠিক আছে, তুমি দীর্ঘদিন রাজনীতি করছো, কি মনে হয়? দেখুন হেলিকপ্টার করে যদি কেউ আসে, মাঠ ভরে যায় হেলিকপ্টারটা দেখার জন্য, ওনাকে দেখার জন্য না। হেলিকপ্টারটা চলে যায়, লোকও চলে যায়, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে ওরকম। দেখুন আমি আবারও বলছি, আমাদের নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, লোকাল লিডার যেমন মানে বলছে এত দুর্নীতি সামনে আসার পরও কোনো এফেক্ট পড়বে না। আমি আবারও বলছি, দেখুন যেমন পুলিশ সমাজের বাইরে নয়, সেরকম মানুষও কিন্তু সমাজের বাইরে নয়। আরজি করে তিলোত্তমা কিন্তু এখনো জাস্টিস পাইনি। একদম ডেফিনেটলি আমি একদম এটা অ্যাগ্রি করছি, কিন্তু আপনি এটা দেখুন, ধরুন ফর এক্সাম্পল আমি বলছি, তিলোত্তমা ইনসিডেন্টটা মহারাষ্ট্র বা পুনেতে হতো, তাহলে তো কেউ কম্পোজিশন লিখে ছাড় পেয়ে যেত। এখানে প্রতিবাদ তো হয়েছে, চিঠি তো হয়েছে, ধরা তো হয়েছে। দেখুন আমি আবারও বলছি, কোনো সিস্টেম পারফেক্ট হয় না, তাকে পারফেক্ট বানাতে হয়, সময় লাগে। থিংস আর গ্রে, বাট আপনি অ্যাটলিস্ট সময় তো দিন, তাকে কাজ চলছে, কাজ হচ্ছে, কিছু সময় জাস্টিস অনেক ডিলে। আপনি এইটা বলুন যে যদি আমি যেটা বলতে চাইছিলাম, ওটা আপনি কথাটা তুলেন বলে বলছি, কিছু জিনিস অরাজনৈতিক রাখাই ভালো ছিল। তিলোত্তমার মা বাবা যদি রাজনৈতিক হেল্প না নিয়ে নিজেরা লড়তেন না, এখনও তিনি সাপোর্টটা পেতেন।
উনি যে বারবার দিল্লি ট্রাভেল করলেন, পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল আনলেন, তাহলে তার ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেল। আমার আজকে যদি আমাকে দল সরিয়েও দেয়, আমি দলের বিরোধিতা করব না, আমি কোনো ব্যক্তি বিরোধিতা করতে পারি। সেই ব্যক্তিটা যদি খারাপ হয়, কমপ্লেন করলাম, হয়তো তার আমাকে ক্ষমতা বেশি, আমাকে দল সরিয়ে দিতে পারে, আমি ব্যক্তি বিরোধিতা করি, দল বিরোধিতা করবো না। আপনাকে এটা বুঝতে হবে সিপিএমের সময় থেকে মাননীয় মুখ্যমন্ত্রী কীরকম লড়ে আজকে বাংলায় এনেছে। আজকে দিদি আপনি মানে সেফ আছেন, বা 40 টাকায় মাছ ভাত পাচ্ছেন, বা বাংলাতে অন্তত আপনি যারা ছোট মুড়ি চপের দোকানও খোলেন, আপনারা সবাই অনেকে ইয়ার্কি মারতো বিজেপি, চপ শিল্প ঘুগনি মুড়ি। দিদি কি ভুলটা বলেছে আমাকে বলুন তো? ভাড়া পাও যে ব্র্যান্ডটা আছে, ওয়াও মোমো যে ব্র্যান্ডটা আছে, এগুলো তো ওইসব স্ট্রিট ফুডের ওপরই বেস্ট করে, তো সেটা তো আপনি দেখছেন না। এটাই যখন মোদি বলছে তখন আপনার ভালো লাগছে। তো আপনার দেখনে কা জায়গাটা চেঞ্জ করতে হবে। উনি যখন চপ শিল্পের কথা বলছে, উনি অন্টারপ্রেনারশিপের কথা বলছে, যে আপনি নিজের ব্যবসা নিজে দাঁড় করান, নিজে স্কেল করুন। উনি কিন্তু ওটাকে আপনারা ইয়ার্কি ঠাট্টা মারছেন, তো এটা বোঝার ব্যাপার আছে না। সেই জন্য আমি বলছি সময় দিন, দেখতে থাকুন, হয়তো করাপশন হয়েছে, কারেক্টিভ অ্যাকশনও নেওয়া হয়েছে। আমার এটা মনে হয় আগামী দিনে আপনারা দেখতে পাবেন এই যে প্রকল্পগুলো এসছে কীভাবে ইউথকে বেনিফিট করছে। আমার খারাপ লাগছে বলতে, কিছু কিছু লোকজন এরকম আছে যারা এই মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় বলুন বা এই যুবসাথী যে প্রকল্পটা আছে, ওই টাকা দিয়ে ইন্টারনেট ভরবে, দিয়ে ওই ইন্টারনেটের টাকাটা দিয়ে মমতা ব্যানার্জিকে গালাগাল দেবে। তাহলে আমি কি বলবো? এতে এথিক্স বলে কিছুই নেই। তুমি যখন এত সাহসী, সিপিএম এর লোক বিজেপির লোক লাইন দিয়ে নিচ্ছে আমাদের প্রকল্প, তাহলে কিন্তু আমরা তো কোনো বাজ বিচার করছি না, কারণ যখন সে মুখ্যমন্ত্রী তখন সে মা, তখন সে সবার জন্য। আমরা জানি এরা একদম প্রথম সারির একটি চ্যানেলকে তিনি ইন্টারভিউ দিয়েছেন, সেখানে ওই সৌজন্যের কথা যখন তিনি বলছেন, মানে যে সঞ্চালক তিনি বলছেন, সেখানে কিন্তু তিনি বলেছেন যে সেই সময় তিনি বিরোধী রাজনীতিতে বিরোধী নেত্রী থাকাকালীনও তিনি জ্যোতি বসুকে দেখতে যেতেন শরীর খারাপ, নিশ্চয়ই বাড়িতে দেখতে যেতেন, নিশ্চয়ই, এবং বুদ্ধদেব বাবুকেও তিনি দেখতে গেছেন। একদম। তো এইগুলো হচ্ছে, কিন্তু তিনি একদম চরম বিরোধী রাজনীতি করেন, একদম। তো এটা একটা সৌজন্য রাজনীতি, কিন্তু যেটা এখন আর পশ্চিমবাংলায় নেই। জ্যোতি বসুর পুলিশই তো মাননীয় মুখ্যমন্ত্রীকে পিটিয়েছিলেন, কিন্তু উনি কিন্তু জানেন, উনি কিন্তু সেই রাগটা পুষে রাখেননি। মার মনটা এরকমই হওয়া উচিত। উনি কিন্তু যখন শরীর খারাপ হয়েছিল যেতেন, উনি ওনার কাজ করেছেন। দেখুন আমি আবারও বলছি, বাংলা কিন্তু আবেগে চলে। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার আবেগটাকে বোঝে। ওনার কি মানে কি দরকার পড়েছিল কি স্টেটকে একটা রিপ্রেজেন্টেটিভ, দুটো এসসি, দুটো এসটি, দুজন যারা মারা গেছে কিন্তু অ্যাকচুয়ালি বেঁচে আছে, এইটাকে নিয়ে বাংলা ভবনে নিয়ে গিয়ে দিল্লি থেকে রিপ্রেজেন্ট করে কোর্টে প্রেজেন্ট করার। আপনি বলুন, আপনি আমাকে একটার মুখ্যমন্ত্রী দেখান যেখানে এসআইআর ইমপ্লিমেন্ট হচ্ছে, কেউ প্রোটেস্ট করেছে বা মুখ্যমন্ত্রী স্বয়ং চলে গেছে সুপ্রিম কোর্টে, কেউ আছে? কেউ নেই। বাংলার বাঘিনী কি আমরা এমনি এমনি বলি? আই এম ভেরি প্রাউড। আর সিমিলারলি আমি অভিষেক ব্যানার্জির কথাও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, উনি দেখেছেন পার্লামেন্টে কী করে আমাদেরকে রিপ্রেজেন্ট করেন। আই এম ভেরি প্রাউড। আমি আবারও বলছি, দেখুন আমার ইমিডিয়েট লিডার আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমার ছোটো মোটো এখানকার লিডার যারা আছে তারা আমাকে কে কী বললো আমার জেনে দরকার নেই, আমার কাজ নেই। আমার মুখ্যমন্ত্রী, আমার পাবলিকেশন যদি ঠিক থাকে, আমার উপরে যারা আছে মাননীয় সোমনাথ দা, পার্থভৌমিক দা যারা আছেন, যা করছেন, কিন্তু আমাকে তো লার্জার পিকচারটা অডিয়েন্সকে বোঝাতে হবে। আর আমার মনে হয় এই যে স্কিমসগুলো আনছে, তো মানে মুখে বলে না, কাজে করে দেখাচ্ছে, হচ্ছে, ইমপ্লিমেন্ট হচ্ছে, লোকে পাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে লোকে। হ্যাঁ, এর থেকে আর বেশি কী চাই? তারা অনেক বড় বড় লড়াই লড়ে, ছোটো লড়াইটা এই আমরা না লড়ি, তাহলে চলবে? একদমই। তাহলে 2026-এ তৃণমূল আবার? কোনো ডাউট নেই এটা নিয়ে। কেউ মানে আমি এটাই বলবো, জনগণ সব কিছুর ওপরে, যদি না মানে কোনো, আমি দেখুন আবার ব্যাপারটা বলি, মিস ইনফরমেশন ক্যাম্পেইন তো চলে। আর আগেকার দিনে দেখবেন, আমার এটা খুব ভালো লাগে, আপনাদের ওদেরও ক্যাম্পেইনিং চলছে, চাকরি চায় বাংলা, তাই বিজেপি সরকার। হ্যাঁ, আমি বলছি, দেখুন আগেকার দিনে ডিডি বাংলায় নিউজ দেখেছিলেন, যখন নিউজটা প্রেজেন্ট করা হতো, সে একটা ফ্ল্যাট মোনোটোনে কথা বলতো। নিউজ কিন্তু ওইভাবে প্রেজেন্ট করা উচিত। বাকি যে বাংলার নিউজ চ্যানেলগুলো আছে না, তারা এজেন্ডা চালায়। এই রিপাবলিক বাংলা বলুন, এইসব আমি দেখি চ্যানেলগুলো চিল্লিয়ে কথাবার্তা। আমি তো খবর শুনছি, তুমি চিল্লাচ্ছ কেন? আমি দিনের শেষে এখন খবরের চ্যানেল খুলতেই ভয় পাই, কারণ এরকম চেল্লায় আমরা মানে ঝগড়া করছে। নিউজ মোনোটনে রাখা উচিত। সেই জন্য আমি বলছি 26-এ আমরা আসছি, এটা নিয়ে কোনো দোড়াই নেই, কোনো ডাউট নেই, এটাই হবে। আমি শুধু এটাই বলবো যে বিরোধীদেরকে একটু দেখুন, আমরাও তো মানুষ। আপনি চারটে আমার মুখ্যমন্ত্রী বা আমার লিডারের নামে যদি বাজে কথা বলেন, আমারও খারাপ লাগে। আমরা তো মোদিজির নামে কোনো বাজে গালিগালাজ দিচ্ছি না, উনি ওই ওনার পলিসিটা ক্রিটিসাইজ করছেন। যিনি মুখ্যমন্ত্রী কিন্তু নাড্ডা গাড্ডা চাড্ডা বলেন না, দেখুন আমি একটা কথা বলছি, এটাও কিন্তু উনি একটা মানুষ। আপনারা কি বল, আমি যদি বলি বিজেপিরা দিদির নামে কি বলেছে, সেটা বোঝার ব্যাপার আছে। দেখুন আমিও তো বিজেপি করতাম, আমি যখন তৃণমূল এসেছি আমি বুক ফুলিয়ে এসেছি। আমার কিন্তু তৃণমূল, আমার অঞ্চল প্রেসিডেন্ট বলুন, এখানে যারা আছে নন্দ কাকা বলুন, চারু কাকা বলুন, আমার প্রধান যারা বলুন, এখানে আছে অরুণ কাকা,
নির্মল কর, বুবাইদা, মানে এরা যারা আছে আমাকে সবাই ওপেনলি মেনে নিয়েছে। কারণ কি আমি রাজনীতি করতাম, ওরা সম্মান করতো, ওরা জানতো আমি বিরোধী, কিন্তু আমি কিন্তু কখনো আমার মানব মুখ্যমন্ত্রী গালাগাল করিনি। কারণ মানে সেই সৌজন্যের রাজনীতিটা করে গেছে। একদম। আমি ইনফ্যাক্ট আমি আপনাকে বলছি, বিজেপির লোক, বিজেপির সিনিয়র লিডার, অনেক সিনিয়র লিডার যারা ভাবতেও পারছে না, তারা আমাকে বলেছে অভিষেক ভালো কাজ করেছো তুমি, কারণ তারা নিজেরা বিজেপি থেকে ফ্রাস্ট্রেটেড। সেই জন্য আমরা সেই জিনিসটা বুঝবো না, আমাদের রাজনৈতিক ডিফারেন্সেস থাকতেই পারে, বাট আমরা একবারে কাজ করবো। মহামাটি মানুষের জয় হোক, জয় বাংলা, সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ অভিষেক, অনেকক্ষণ তোমার সাথে কথা হলো, অনেক কিছু জানলাম, এবং বিজেপি থেকে তৃণমূলে আসার যে জার্নিটা, যে অনুভূতিটা, এবং সব থেকে বড় কথা অনেক কিছু তুমি ফাঁসও করলে ঘটনাগত। তো অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের। আপনারা শুনলেনই অভিষেক একদম তরুণ তুর্কি, তিনি কিভাবে যাত্রা করেছিলেন, রাজনীতিতে এসেছেন, এবং আগামী দিন কিভাবে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাবেন সেটাও তার মুখ থেকে আমরা শুনলাম। নমস্কার।